পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা। ইসরায়েল বলছে হেজবুল্লাহর একটি হামলা তারা প্রতিহত করেছে। অন্যদিকে ইসরায়েলি ট্যাঙ্কে হেজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার খবর। বাংলাদেশে 1998 এর পর এ যাবৎকালের সবচেয়ে প্রলম্বিত বন্যায় কমপক্ষে 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। নদীর পাড়ে যে বসত বাড়িগুলো ছিল স্থানীয়, সেই বাড়িগুলো নদীর গর্ভে অলরেডি বিলীন হয়ে গেছে। সব তোলাই গেছে, সব চলে গেছে। বলার মানে কোনো ভাষা নাই, আপনার ভাষায় বুঝাইতে পারব না ভাই, এত অসহায় আছে। বাংলাদেশে সময় মতো কোভিড সার্টিফিকেট না পাওয়ায় অনেক মানুষের ফ্লাইট মিস হচ্ছে বলে অভিযোগ। আর আজকের ফোন ইনে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবানন ইসরায়েল সীমান্তে হেজবুল্লাহ মিলিশিয়া গোষ্ঠীর একটি হামলা তারা প্রতিহত করেছে। সেনাবাহিনী বলছে সীমান্ত গলে ইসরায়েলে ঢোকার চেষ্টার সময় একদল হেজবুল্লাহ যোদ্ধার উপর তারা গুলি চালায়। লেবাননে বিভিন্ন সূত্রে জানা গেছে ইসরায়েলি একটি ট্যাঙ্কের ওপর হেজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য ইসরায়েল এমন ঘটনার কথা অস্বীকার করেছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে সীমান্তে শিবা ফার্ম এলাকায় ইসরায়েলি সৈন্যরা গোলাবর্ষণ করছে। গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েলি হামলায় একজন হেজবুল্লাহ সদস্য নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সীমান্ত বন্ধ বা যাতায়াতের উপর বিধিনিষেধ করোনা ভাইরাস প্যান্ডেমিক আটকানোর দীর্ঘমেয়াদী কোনো পদক্ষেপ হতে পারে না। সংস্থার কর্মকর্তা ডক্টর মাইক রায়ান বলেছেন, কোনো একটি বা দুটি ব্যবস্থা দিয়ে এই সংকট মোকাবেলা সম্ভব নয় এবং শুধু ভ্রমণ নিয়ন্ত্রণ করে এই মহামারী ঠেকানো যাবে না। তিনি বলেন, স্পেনে নতুন করে সংক্রমণের ওপর কড়া নজর রাখা হচ্ছে। অনলাইনে অনৈতিকতা প্রচার এবং পারিবারিক মূল্যবোধকে ক্ষতি করার দায়ে মিশরে 5 জন তরুণীকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে এই 5 তরুণীর প্রচুর অনুসারী রয়েছে। কারাদণ্ডের পাশাপাশি হানিন হোসাম, মাওদা আল আদাম এবং আরও 3 নারীকে প্রায় $90,000 জরিমানা করা হয়েছে। মালয়েশিয়ার উপকূলরক্ষীরা বলছে যে 26 জন রোহিঙ্গা নৌকা ডুবে মারা গেছে বলে আশঙ্কা করা হয়েছিল তারা লাঙ্কাউই দ্বীপে জীবন্ত অবস্থায় পাওয়া গেছে। তারা ঝোপের ভেতর লুকিয়েছিল। রবিবার একজনকে উদ্ধার করার পর তিনি বলেছিলেন, নৌকার বাকি সবাই মারা গেছে, কিন্তু এখন ধারণা করা হচ্ছে পাচারকারীরা তাদের ছোট একটি নৌকায় তুলে এই দ্বীপটিতে পাচার করেছে। ভিয়েতনামে গত 3 মাসের মধ্যে প্রথম কয়েকটি করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর উপকূলীয় শহর ডানাং থেকে 80,000 পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। যে 4 জনের কোভিড-19 ধরা পড়েছে তারা 3 জনই ডানাং শহরের। ভিয়েতনাম এ পর্যন্ত যেভাবে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করেছে তার জন্য বেশ প্রশংসা পেয়েছে। অর্থবাজারে স্বর্ণের দাম এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি আউন্স স্বর্ণ আজ $1,940 লেনদেন হচ্ছিল। বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কার মধ্যে বিনিয়োগকারীদের অনেকেই এখন স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বলে মনে করছে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যে আজকের পরিক্রমায় রয়েছে ফোন ইন, এবং এই ফোন ইনে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। শুনবেন কিছুক্ষণ পর। তার আগে অন্যান্য দু একটি প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর মধ্যেই লম্বা সময় ধরে চলতি বন্যায় 31টি জেলার লক্ষ লক্ষ মানুষ অবর্ণনীয় দুরবস্থার মধ্যে পড়েছেন। সরকারি হিসেবেই বলা হচ্ছে যে 1998 এর পর এই যাবৎকালের সবচেয়ে প্রলম্বিত বন্যায় কমপক্ষে 50 লক্ষ মানুষ বিপদে পড়েছে। ঢাকায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বন্যার পানি এখন রাজধানী ঢাকার নিচু এলাকাগুলোর দিকে ধেয়ে আসছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। উত্তরের জেলা কুড়িগ্রামের কাজিয়াচর এলাকার কৃষক
সিরাজুল মণ্ডল 1 মাসের বেশি সময় ধরে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় বাস করছেন। বন্যায় তার বসতভিটা তলিয়ে গেছে। আমন ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় এবার তিনি কোনো আবাদও করতে পারবেন না। বাড়িঘর মনে করেন কিছু ডাইলা ডিবে গেছে, আর কিছু তুলতে পারি নাই। আর মাছা টাছা দিয়ে নৌকার ভিতরে আছি। ফসল আবাদ করার কোনো বুদ্ধি নাই, জায়গা জমি সব গেছে আর সব পানি। যমুনা এবং পদ্মা সহ বিভিন্ন নদীর তীর এলাকার মানুষের কাছে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ভাঙন। অনেকের চোখের সামনে তাদের ঘরবাড়ি নদী ভাঙনে বিলীন হতে দেখছেন। এমন একটি এলাকা সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের কাউন্সিলর রানী ঘোষ বলছিলেন, বন্যার কারণে ভাঙন বেড়ে যাওয়ায় অনেক মানুষ মুহূর্তেই সহায় সম্বলহীন হয়ে পড়ছেন। 1 মাস হলো ঘরের মধ্যে বন্যা, তাঁতের ঘরে বন্যা, কেউ কাজকর্ম করতে পারতেছে না। এদিকে করোনার নিকে তো এর আগে লকডাউন গেল, আবার এই যে বন্যার জন্য এমনও অবস্থা হয়েছে যে মানুষ ভাত পাইতেছে না। আর আমার নদী ভাঙন এলাকা, নদী ভাঙে তো ঘরের টুই পর্যন্ত বন্যা হয়ে গেছে। এই যে দেন আমরা তো কিছুই তেমন পাই না। ওই 10 চাল, আর প্রধানমন্ত্রী এর আগে কিছু খাবার দিল, পাইলাম 4টা দিয়ে দিলাম, কিন্তু আসলে মানুষের চাহিদা আমি পূরণ করতে পারতেছি না। এবার বন্যার পানিতে ঢাকার অনেক নিচু এলাকাও প্লাবিত হয়েছে। ফরিদপুর, শরীয়তপুর সহ মধ্যাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। দীর্ঘ সময় বন্যার কারণে এসব জেলাতেও নদী ভাঙনে অনেক ঘরবাড়ি পানিতে বিলীন হয়ে যাচ্ছে। শরীয়তপুর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জাজিরা এলাকা থেকে ক্ষতিগ্রস্ত কয়েকজন তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। আমার বাড়িতে আছে, আমার অবস্থা খারাপ। 10 দিন যাবত তীব্র পরিমাণ স্রোতের কারণে প্রচন্ড এই নদীর পাড়ে যে বসত বাড়িগুলো ছিল স্থানীয়, সেই বাড়িগুলো নদী গর্ভে অলরেডি বিলীন হয়ে গেছে। সব তোলাই গেছে, সব চলে গেছে। বলার মানে কোনো ভাষা নাই। আপনার ভাষায় বুঝাইতে পারব না ভাই, এত অসহায় আছে আমরা। তো কোনো সাহায্য তো পাইতেছি না। বন্যা কবলিত এলাকাগুলোতে একটি বড় জনগোষ্ঠী কর্মহীন হয়ে রয়েছেন এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন বলেছেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ বিবেচনা করেই তারা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন। অন্য বছরের সাথে এবার যে পার্থক্যটা, এবার করোনা এবং বন্যা, অন্য বছর শুধু বন্যা, আমরা পুরোপুরি এই বিবেচনায় এনেই আমরা একেবারে বন্যা ব্যবস্থাপনা করেছি। যেমন ধরেন আমি বলি, আশ্রয় কেন্দ্রের সংখ্যাটা আমরা অনেক বাড়িয়েছি, 1603টি আজ পর্যন্ত, যেটা অন্য সময় একেবারে এর চেয়ে অনেক কম থাকে। কারণটা হলো আমরা জনগণকে দূরত্বটা যতটা পারা যাচ্ছে বজায় রাখি। আমরা বরাদ্দের পরিমাণ ত্রাণ অনেক বেশি দিয়েছি অন্য বছরের সময়। আজকে সকালে আমি 31টা জেলার রিলিফ অফিসার যারা আছেন তাদের সাথে আমি সভা করেছি। একেবারে আমরা মানে ডোর টু ডোর নক করার অবস্থা। অতএব মনিটরিং পদ্ধতিটাও যথেষ্ট কার্যকরী হয়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে। এবার পরপর 3 দফায় বন্যা আঘাত হেনেছে, কিন্তু রাজনৈতিক দল এবং এনজিওগুলোর মাঠে এখনও তেমন ত্রাণ তৎপরতা নেই বলে বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেছেন, আগস্ট মাসের প্রথম সপ্তাহে গিয়ে বন্যার পানি কমা শুরু হতে পারে। জুনের শেষ সপ্তাহ থেকে এবং জুলাইয়ের চতুর্থ সপ্তাহ পর্যন্ত প্রায় 3 দফা উজানে ভারী বর্ষণ হয়, এবং সেই জন্যই আমাদের দেশের প্রধান নদীগুলোর পানি বেড়ে সাহিত্যের দিক থেকে এটা 98 সালের বন্যার পরে দ্বিতীয় স্থায়ী বন্যা। সরকারি হিসেবে বন্যা কবলিত 31টি জেলায় এ পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোলের রিপোর্ট। বাংলাদেশে সময়মতো কোভিড পরীক্ষার সনদ না পাওয়ার কারণে অনেকেরই বিদেশ যাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আজই চট্টগ্রামের বিমানবন্দরে বেশ কিছু যাত্রী এ কারণে তাদের ফ্লাইট ধরতে পারেননি। বিদেশগামী যাত্রীদের কোভিড-19 সনদ পেতে ভোগান্তির নানা অভিযোগ উঠছে। এ বিষয়ে ঢাকা থেকে শাহনাজ পারভিনের পাঠানো রিপোর্ট। আজ চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা ছিল জয়নাল আবেদিনের। গতকাল বিকেল 5টায় করোনা ভাইরাস পরীক্ষার সনদ দেওয়ার কথা থাকলেও আজ সকালের ফ্লাইট পর্যন্ত তিনি সেটি হাতে পাননি। এরপর টিকিট বদলে দুপুর 1:30টায় ফ্লাইট ধরার আশায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার যাওয়াই হলো না। বলতে গেলে তো আমার দুঃখ লাগছে না। আজকে যে দিন গেল, রাত গেল, শেষ পর্যন্ত 12:30 বাজে রিপোর্ট দিল। আমার সকালবেলা 9টা বাজে 8:55 আমার ঠিক ছিল, সেটা মিস হয়ে গেল। আবার 1টা বাজে 45 সেটা করছি, সেটা মিস হয়ে গেল। এত নমুনা পরীক্ষা দিয়ে এত হয়রানি হয়ে আমি ঠিকমতো যেতে পারি না, সেটাই দুঃখ।
মিস্টার আবেদিন বলছিলেন তিনি দুবাইয়ে গাড়ি চালকের কাজ করতেন। 3 মাসের জন্য দেশে এসেছিলেন, কিন্তু বিমান যাত্রা বন্ধ থাকায় যেতে পারছিলেন না। নতুন করে আবার জোগাড় করা চাকরির এখন কি হবে সে নিয়ে এখন তার আশঙ্কা। চট্টগ্রামে 30 জনের মতো যাত্রী সার্ভারের সমস্যার কারণে সনদ পাননি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। পুরো প্রক্রিয়াটি আসলে আইটি নির্ভর। রিপোর্ট দেয়া, রিপোর্ট তৈরি করার পরে রিপোর্টগুলো সার্ভারের মাধ্যমে আপলোড করা। তো কালকে হঠাৎ করে সার্ভার ঠিক মতো কাজ না করায় আমরা যথাসময়ে কিছু সংখ্যক যাত্রীদের আমরা রিপোর্ট প্রদান করতে ব্যর্থ হই। আমরা যে রিপোর্টটা এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, ডিজি অফিসের ওয়েবসাইট। শুধু বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গা থেকে সেটা দেখতে পায়। সার্চ দিয়ে যদি এই যাত্রীর কোনো তথ্য না পায় তাদেরকে আবার ব্যাক করতে হয়। এটা বাংলাদেশ ইমিগ্রেশনেও এটা হতে পারে, যে দেশে তারা যাবে গন্তব্যস্থলে সেখানেও এটা হতে পারে। বিদেশগামী যাত্রীরা আরও বলছেন যে নমুনা দেওয়ার ব্যবস্থা সীমিত হওয়ায় তাদের নমুনা দিতে গিয়ে এবং নমুনা পরীক্ষার ফল সংগ্রহ করতে গিয়ে লম্বা লাইন দিতে হচ্ছে। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার সময় করোনা ভাইরাস পজিটিভ হওয়া সত্ত্বেও নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশে যাওয়ার বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বিদেশগামী সকল যাত্রীদের জন্য কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। 23 তারিখ থেকে এই নিয়ম চালু হয়েছে। বিদেশগামীদের নমুনা পরীক্ষার জন্য সারা দেশে 13টি জেলায় সিভিল সার্জনের অফিসে 13টি বুথ খোলা হয়েছে, আর ঢাকাতে রয়েছে মাত্র একটি বুথ। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার আয়েশা আক্তার বলছেন, শুরুতে সাময়িক সমস্যা হলেও তারা তা কাটিয়ে উঠেছেন। এমনিতে নর্মালি হলে আমাদের যারাই আসছে সার্টিফিকেট হার্ড কপি নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তো মাঝে একটা সার্ভারের সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছিল, তো পরে আবার সেটা আবার ঠিক করা হয়ে গেছে। যেমন আমাদের ওই ল্যাবে, যেখানে ল্যাবে করে না, ল্যাবরেটরি মেডিসিন, সেখানে ধর্মঘটের কারণে এখানে টেস্টটা হয়নি। এই কারণে আমাদের এমএস থেকে যে সিস্টেমটা বুথটা, সেখান থেকে সার্টিফিকেট দিতে বিলম্ব ছিল, কিন্তু তাও সন্ধ্যার মধ্যে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। সে অনুযায়ী তো সবাই তো যাচ্ছে, তা আমাদের কাছে সার্টিফিকেট নিয়ে সমস্যা তো কারো দেখছি না সেরকম। বিমান যাত্রীরা চাইলেই নমুনা পরীক্ষা হচ্ছে এরকম যে কোনো স্থান থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে পারছেন না, কারণ নমুনা জমা দেওয়ার জন্যে বুথ ও তা পরীক্ষার ল্যাব সরকার নির্ধারণ করে দিয়েছে, যার সংখ্যা কম হওয়ায় অনেকেই সময় মতো সনদ হাতে পাচ্ছেন না। ফলশ্রুতিতে গত কয়েকদিনে ফ্লাইট ধরতে পারেননি অনেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী বিক্রি হওয়া টিকিটের চেয়ে 60 জন যাত্রী কম নিয়ে গতকাল লন্ডনগামী ফ্লাইট যাত্রা করেছে। তবে কোভিড-19 সার্টিফিকেট না পাওয়ার জন্যেই সেটি হয়েছে কিনা সেটি তারা জানাতে পারেননি। 48 ঘন্টার মধ্যে বিদেশগামী যাত্রীদের ফলাফল প্রস্তুত করার কথা বলা হলেও সে নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। শাহনাজ পারভীন, ঢাকা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। এবারে আজকের ফোন ইন আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার স্টুডিওতে। শাহনাজ পারভীন রয়েছেন সেখানে। ধন্যবাদ শাকিল। বিবিসি বাংলার সোমবারের ফোন ইনে সবাইকে স্বাগত। আজ স্ত্রীরোগ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন সিনিয়র চিকিৎসক অধ্যাপক ডাক্তার গুলশান আরা। অধ্যাপক গুলশান আরা, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্যে। আপনার কাছে প্রথম প্রশ্ন করছেন চাঁদপুর থেকে সুস্মিতা সরকার। সুস্মিতা সরকার, আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে ওভারি সম্পর্কে। আমার একটা আরেকটা রিপোর্টে আসছে যে মাল্টিপল স্মল সিরিজ, আর ওখানে কমেন্টে লিখে আছে পলিসিস্টিক ওভারি। তো আমি এখন ম্যামকে জিজ্ঞেস করতে জানতে চাইছি যে আমার এখন কি করা উচিত এই প্রবলেমগুলো নিয়ে আর কি। হ্যাঁ সুস্মিতা, আপনার যে সমস্যাটা এটা বলছে যে পলিসিস্টিক ওভারি, এটা আপনাকে বলেই দিয়েছে। হ্যাঁ, এটা যদি আপনার কোনো সমস্যা না হয়ে থাকে, যেরকম মাসিকের সমস্যা যদি না থাকে, তারপরে যদি বাচ্চা নিতে না চান, তারপরে বাচ্চা যদি নিতে চান, তার উপরে নির্ভর করবে যে আপনার কোন ধরনের চিকিৎসা লাগবে। কারণ পলিসিস্টিক ওভারি হলেই যে আপনার কোনো সমস্যা হবে এরকম না। আপনার এখন প্রয়োজন কোনটা সেটার উপরে নির্ভর করবে যে আপনি কি চিকিৎসা নেবেন। এবারে ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন
তৃষা মণ্ডল। জি ম্যাডাম, আমার হচ্ছে গত মাসে মানে মে মাসে হচ্ছে পিরিয়ড হয়েছিল, কিন্তু জুন মাসে আর পিরিয়ড হয়নি। তো আমরা মাসের শেষের দিকে বেবির জন্য ট্রাই করি, তারপরে দেখা গেছে জুলাইতে এসে আবার পিরিয়ড হয়। তো আমার যখন পিরিয়ড হয় তখন হচ্ছে তাল পেটে খুবই ব্যথা করে, তো পিরিয়ডটা হচ্ছে অনিয়মিত হচ্ছে। তো এটা কি আসলে এর জন্য কি বেবি নিতে সমস্যা হচ্ছে, মানে বেবি হতে কি না, সমস্যা হবে? বেবি নেওয়ার সমস্যা অনেক রকম সমস্যার জন্যই বেবি হওয়াটা মানে ডিলে হয়, কিন্তু এরকম সমস্যা হলেই যে বেবি ডিলে হবে তা না। কারণ তোমার আসলে বাচ্চা আছে কিনা, কতদিন হলো চেষ্টা করছো, কি পরিমাণ তোমার পেটে ব্যথা, তারপরে মাসিকের এইরকম মানে একটু 1 মাস 2 মাস পরে মাসিক হওয়া, 1 মাস 2 মাস পরে মাসিক হতেই পারে। হ্যাঁ, এটা এত বেশি সমস্যার কিছু না। আর পেটের ব্যথা, সামান্য পেটে ব্যথা মাসিকে হতে পারে। যদি খুব বেশি পেটে ব্যথা না হয়, মানে এমন পেটে ব্যথা যে তুমি তোমার দৈনন্দিন কাজ করতে পারছো না, তাহলে ওই পেটে ব্যথার সামান্য একটু ওষুধ খেলেই হয়ে যায়, ব্যথার ওষুধ খেলে হয়ে যায়। আর তুমি কতদিন ধরে চেষ্টা করছো, আসলে তোমার অন্য আরো কোনো সমস্যা আছে কিনা, এগুলো দেখে তারপরে তুমি বাচ্চা হওয়ার চিকিৎসা নিবা। এগুলো থাকলেই যে খুব ভয়ের ব্যাপার যে বাচ্চা আসবে না অথবা হচ্ছে না অথবা এগুলোই কারণ, এরকম নাও হতে পারে। তোমার আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে কি জন্য তুমি বাচ্চা আসছে না। এগুলো তোমার মানে হিস্ট্রি পরীক্ষা করে রিপোর্ট, তার উপরে নির্ভর করবে। তোমার ভয় পাওয়ার কিছু নাই। মাসিক এরকম দেরি করে হলেও, এরকম পেটের ব্যথা হলেও বাচ্চা আসে, চিকিৎসা নিয়ে বাচ্চা আসবে। এবারে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুভাষ বর্মন। হ্যালো, মিস্টার বর্মন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার মিসেস বয়স 38 বছর, সন্তান জন্ম বিরতিকরণের জন্য গত নভেম্বর মাসে বাম হাতের বাহুতে কাটি গ্রহণ করেছিলেন। তারপর থেকে 2 মাস অনিয়মিত মিনিস্ট্রেশন হওয়ার পরে এখন আর কোনো মিনিস্ট্রেশন একবারে হয় না, এবং সেটা শরীর ওনার ফুলে গেছে, একটু শরীর ভারী হয়ে গেছে, ওজনও বাড়ছে প্রায় 6 থেকে 7 কেজি। এই অবস্থায় প্লিজ করণীয় কি একটু যদি বলতেন আর কি। হ্যাঁ, আপনার এই ইমপ্ল্যান্ট দিয়েছে, এই ইমপ্ল্যান্ট দেওয়ার পরে মাসিকের একটু অনিয়মিত মাসিক হতে পারে, তারপরে মাসিকটা বন্ধও থাকতে পারে। আর ওজন বাড়া এই হরমোনটার জন্যই যে এটার জন্যই যে ওজন বেড়েছে এমন না। ওজন বাড়ার তো অনেক কারণ থাকে, আর এখন তো আবার প্যান্ডেমিক সময়ে আমরা তো ঘরে আছি, তারপরে বাইরে বের হচ্ছি না, তো সে কারণেও কিন্তু ওজন বাড়তে পারে। তাই এটা যদি ওজন বেড়ে যাচ্ছে এটা চিন্তা করে যদি নিয়মিত একটু ব্যায়াম করে, সুষম খাবার খায় কিন্তু এক্সেসিভ খাবার না খায়, এরকম খেয়ে দেখেন ওজনটা কমাতে পারেন কিনা। তবে মাসিকের যেটা ফিচার আছে এটা খুব স্বাভাবিক ফিচার। আর এটা এই হরমোনটা এত বেশি ওজন বাড়ায় না। আপনি ওজনটা কমাইতে চেষ্টা করেন এক্সারসাইজ করে আর খাবারটাকে কন্ট্রোল করে, তাহলে দেখবেন যে এটা শরীরের সঙ্গে সয়ে যাবে। ডক্টর অসনারা, আমি এখানে একটু এই বিষয়টা নিয়েই প্রশ্ন করতে চাই। এই যে ইমপ্ল্যান্ট যেটা দেয়া হয় বাহুতে, এটা যদি কেউ খুলে ফেলতে চায় আবার, সেটা কি সম্ভব? তাতে কি আবার আগের জায়গায় ফিরে যাওয়া যায়? হ্যাঁ, সম্ভব, খুলে ফেলা যায়, যে কোনো সময়ে খুলে ফেলা যায়। তবে এটা একটি দীর্ঘমেয়াদী পদ্ধতি, তো এই দীর্ঘমেয়াদী পদ্ধতিটা নিলে মানুষ সুরক্ষিত থাকে, এবং এই মেডিসিন গুলো আসলে শরীরের কোনো ক্ষতি করে না। একদম প্রথমে যেহেতু হরমোনটাতে সে এক্সপোজ হয়, সেজন্য একটু অনিয়মিত মাসিক করতে পারে, কিন্তু এটা শরীরের সঙ্গে মানানসই পদ্ধতি। তবে খুলতে পারে, কেউ যদি মনে করে খুলে নিবে তো খুলে নিতে পারবে। এবারে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিশাত নাসরিন। নিশাত নাসরিন, আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করুন। জি, আমার হচ্ছে বয়স 42 প্লাস। আমার ডায়াবেটিস নাই, হাই ব্লাড প্রেশার নাই। আমার প্রথম সন্তানের বয়স হচ্ছে 21 বছর। আমি এই মুহূর্তে আরেকটা সন্তান নিতে যাচ্ছি, তো আমার কনসেপ্ট করতেছে না। আমি 250 বেডে দেখাইছিলাম খুলনা মেডিকেলে, তো আমার সবকিছু ঠিক আছে, ম্যাডাম বলছেন যে সব ঠিক আছে, কিন্তু কনসেপ্ট করতেছে না। আমি এটা দেখাইছিলাম ফেব্রুয়ারি মাসে।
হ্যাঁ, আপনি কনসিভ করার স্বাভাবিক যেরকম চেষ্টা করা, আপনার যেহেতু অন্য কোনো অসুবিধা নাই, পরীক্ষাগুলো করেছেন, এটা স্বাভাবিকভাবে চেষ্টা করে যান। আর এই যে এই সময়ে আমরা আসলে চিকিৎসা নিয়ে বাচ্চা নিতে মানে ডিসকারেজ করতেছি, মানে এটাকে বলতেছি যে নিয়েন না, কারণ এই করোনা ইনফেকশনের মানে সবকিছু কিন্তু এখনো এস্টাবলিশ হয় নাই, যেটা বাচ্চাতে কেমন থাকবে কি মা কেমন থাকবে এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে এই সময়ে চিকিৎসা নেওয়াটা অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে, আমরা যেহেতু ঘরে থাকতে বলতেছি। এজন্য এখন আসলে এইটার চিকিৎসা যেগুলো অন্য চিকিৎসা আছে সেইটা আসলে করা হচ্ছে না, আরো হয়তো কিছুদিন পরে করা হবে, 2-1 মাস পরেই হয়তো এটা হবে। আপনি এখন স্বাভাবিকভাবে চেষ্টা করেন, মানে এটা যেহেতু আপনার অন্য কিছু নাই সেজন্য ইনশাল্লাহ কনসিভ করে যাবেন। আর এ সময়ে তো আসলে একটু মানুষ রিল্যাক্সড আছে, তারপরে সময়টা ইউটিলাইজ করতে পারছে, চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যারা পরের দিকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের জানিয়ে দিই আজকের ফোন ইন স্ত্রীরোগ বিষয়ে। সে নিয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন সিনিয়র চিকিৎসক অধ্যাপক ডাক্তার গুলশানারা। এবারে তার কাছে প্রশ্ন নিয়ে আসছেন ঠাকুরগাঁও থেকে মনি আক্তার। ম্যামের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রবলেমটা হচ্ছে মাসিক হওয়ার সময় আমার প্রথম দিন তলপেট প্রচন্ড ব্যথা করে এবং পরবর্তী 6 দিন কোনো ব্যথা করে না, স্বাভাবিকই লাগে। এর থেকে পরিত্রাণ পেতে আমি কি করতে পারি? হ্যালো। হ্যাঁ, এটা যদি এরকম বেশি ব্যথা হয় যে দৈনন্দিন কাজ করা যাচ্ছে না, তাহলে কিছু মেডিসিন খেলে এই ব্যথাগুলো চলে যায়, সেগুলো ব্যথার ওষুধ যেরকম সেই রকম ব্যথার ওষুধ খেলেই হয়ে যায়। আর জিনিসটা হচ্ছে যদি বাচ্চা থেকে থাকে তাহলে অনেক সময় এটা যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়া যায়, যেটা রেগুলার পিল, এই পিলটা খেলে কিন্তু এই মানে পেইন মানে মাসিকের সময় যে পেইনটা এটা কমে যায়। যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেতে আপনার কোনো অসুবিধা না, আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে আপনি এইটা নিতে পারেন, নিয়ে তখন দেখবেন যে ব্যথাটা কমে যাবে। আর যদি দেখেন যে না এগুলোর কোনো মানে নিয়ন্ত্রণের কোনো প্রশ্ন আপনার কাছে নাই, তাহলে আপনি যখন মাসিক হয়ে ব্যথা হবে তখন হচ্ছে ব্যথার ওষুধ সামান্য যেটা আছে প্যারাসিটামল খেতে পারেন, অথবা আরো কিছু ছোট মানে ওষুধ আছে সেগুলো আপনি খেয়ে এটা নিবারণ করতে পারেন, শুধু মাসিকের সময় খেলেই হবে। ডক্টর রওশনারা অনেকেই আছেন যে এর পিরিয়ডের সময় ব্যথা হলে বেশ ইচ্ছে মতো পেইন কিলার খেতে থাকেন, মানে এটা আসলে কতটা নিরাপদ? না, ইচ্ছা মতো পেইন কিলার খাওয়ার দরকার নেই, কারণ মাসিকে কিন্তু একটু ব্যথা হবেই। হ্যাঁ, আমরা ওই ব্যথাটাকে চিকিৎসা নিতে বলি, যেটা হচ্ছে যে দৈনন্দিন কাজটাকে, যেরকম যে চাকরি করে সে চাকরিতে যাওয়া অসুবিধা, যে কলেজে যায় তার কলেজে যাওয়া অসুবিধা সেই সময়, এবং এটা খুব সাধারণ ব্যথার ওষুধ খেলেই হয়ে যায়। আর ওই যে যেটা বললাম যে বাচ্চা যদি থাকে, তার যদি জন্ম নিয়ন্ত্রণের মানে পদ্ধতি ওরাল পিল খেতে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে ওরাল পিল খেলে তাহলে মাসিকটা দেখা যায় যে এগুলা পেইনলেস পিরিয়ড হয়। এবারে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কাজল আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা হচ্ছে বুঝছেন, আমার এই 1.5 বছর হয়েছে আমার সিজারের পরের থেকে ওই ক্লিনিকে থাকতে আমার ওই যে মাসিকের রাস্তা দিয়ে মাসিকটা আসে না বুঝছেন। ওই মাসিকের পেশাব মানে ওই মাসিকের রক্তটা শুধু পেশাব দিয়ে আসতেছে এই 1.5 বছর ধরেই। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনাকে শুনতে পাচ্ছেন। এটা একটা হ্যাঁ বলুন। বলেন, প্রশ্ন শেষ করেন। প্রশ্ন হচ্ছে কি বুঝছেন, আমার এই 1.5 বছর ধরে মাসিকের রাস্তা দিয়ে মাসিকটা আসে না বুঝছেন। যখন ওই মাসিকটা আসে না তখন শুধু পেশাব দিয়েই আসে, আমার কোনো কিছু ব্যবহার করা লাগে না, তেনা বা প্যাড বুঝছেন। এই একই অবস্থায় 1.5 বছর আমার ছেলের বয়স। ওই ক্লিনিকে থাকতে এটা হতে পারে। হ্যাঁ, মাসিক মানে আপনার প্রস্রাবের সাথে রক্ত আসতেছে তো, কিন্তু যখন মাসিক হয় তখন মাসিকের রাস্তা দিয়ে একেবারেই আসে না, শুধু প্রস্রাবের রাস্তা দিয়ে হয়, এরকম একটা কন্ডিশন আছে। হ্যাঁ, যেরকম ওই যদি হয়তো অল্প একটু সেলাই একটা ওইখানে যে প্রস্রাবের থলিটা এবং বাচ্চাদানিটা, এটা সিজারে বাচ্চাদানিটা সেলাই দেওয়া হয়, তো ওইখানে যদি সামান্য একটু প্রস্রাবের থলিটার সঙ্গে কোনো রকমের অল্প একটু কমিউনিকেশন থাকে, তাহলে এটা ওই প্রস্রাবের রাস্তা দিয়ে মাসিকটা আসতে পারে। তো
তো এটার জন্য আপনি চিকিৎসার জন্য যে আপনার তো বাচ্চা আছে একটা, মাসিকটা বন্ধ রাখতে পারেন মানে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে, তাহলে দেখবেন যে ওইটা আসা বন্ধ হবে। কিন্তু এখন আবার দেখতেও হবে যে আপনার ওইটার জন্যই আসতেছে নাকি প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার কোনো কারণ আছে সেটা আসতেছে। তার মাসিকটা বন্ধ রেখে আপনি এটা দেখতে পারেন যে আসলে এটা প্রস্রাবের কোনো অসুখের জন্য রক্ত আসা নাকি মাসিকের রক্ত আসা। আর যদি এটা আপনার বেশি প্রবলেম হয় তাহলে এটার চিকিৎসা আছে, হ্যাঁ, ছোট অপারেশন আছে, সেই ছোট অপারেশনটা করে দিলে আপনার এইটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা এত ভয় পাওয়ার কিছু নাই, এটার ভালো চিকিৎসা আছে। কিন্তু আগে আপনি দেখেন মাসিকটা বন্ধ করার জন্য জন্ম নিয়ন্ত্রণের মানে বড়িটা খান, মাসিকটা বন্ধ রেখে দেখেন যে আসলে এই রক্তটা আসলে মাসিকের রক্তই কিনা নাকি প্রস্রাবের সঙ্গে যে রক্ত আসে সেই রকম কিছু। এবারে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সেলিনা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যাটা হচ্ছে যে আমার সাদস্রাব হয় প্রতি মাসে, আবার মাসে 15টা দিন একটু বেশি হয়, আবার 15টা দিন কম হয়। যখন মিস হয় তার একটু আগে একটু বেশি হয়, তবে ওটা তরল আকারে বের হয় এবং কি মাঝে মধ্যে এটা গন্ধ করে। আর এটার জন্য আমার খাওয়ার রুচি নেই, মানে খাইতে পারি না কোনো কিছু। আমি এটা কিভাবে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবো? সাদা স্রাবটা এরকম হয়ে আসতেছে নাকি? উনি প্রশ্ন হ্যালো, করেছিলেন আমরা প্রশ্নটা প্রশ্নটি আমি সাদাস্রাব কি হ্যাঁ, উনি নাকি? সাদাস্রাবের কথাই বলছিলেন। উনি বলছিলেন যে পিরিয়ডের আগে বা পিরিয়ডের পরে এবং দুর্গন্ধযুক্ত এবং রুচি থাকে না, এটা বলছিলেন। ও আচ্ছা, আচ্ছা। না, পিরিয়ডের আগে এবং পিরিয়ডের পরে একটু কিন্তু সাদাস্রাব বেশি হতে পারে। সেটা যদি দুর্গন্ধযুক্ত হয়, সাদাস্রাবের কিন্তু একটা গন্ধ আছে। মানে একটা একদম সাদাস্রাব যে একদমই কোনো গন্ধ করে না তা কিন্তু না। যখন একটু বেশি হয় মাসিকের সাথে, মাসিকের আগে, মাসিকের পরে একটু সাদাস্রাব বেশি হতে পারে। এটা সবসময় কিন্তু যে অসুস্থতা হয়েছে আপনার তা কিন্তু না। তো এটা যদি সত্যি গন্ধ করে সাথে যদি চুলকায় তাহলে আপনার মেডিসিন খাওয়ার মতো মেডিসিন আছে। আর যদি দেখেন যে না এরকম কোনো মানে ওইরকম সাথে কোনো চুলকানিও নাই, শুধুমাত্র সাদাস্রাবটাই আসতেছে, তাহলে এই মাসিকের সময় যে একটু হাইজিন মেইনটেইন করা, যেরকম একটু উষ্ণ পানি যদি ইউজ করেন প্রস্রাবের পরে, তাহলে দেখবেন যে এই সাদাস্রাবটা লেগে থাকবে না, তখন এটা গন্ধও করবে না, তখন এটা আপনার কাছে সহনীয় হবে। তাছাড়া এটার অন্য কোনো বড় ধরনের চিকিৎসা লাগবে না। আর খাওয়ার অরুচি, এটা মাসিকের সময়ে যে খাওয়ার অরুচিটা, এটা মাসিক একটা হরমোনের সাথে রিলেটেড। কারো এই সময় একটু খাওয়ার অরুচি হতে পারে, কিন্তু এটার জন্য তেমন কোনো মেডিসিন লাগে না। কারণ এটা ওই সময় একটু খাওয়াটা চেঞ্জ করে খাইলে, যেটাতে রুচি আছে সেইটা খাইলে পরে মাসিকটা শেষ হয়ে গেলে দেখবেন যে আবার স্বাভাবিক রুচিতে চলে যাবেন। এটার জন্য জাস্ট একটু মানে দৈনন্দিন জীবনের একটু চেঞ্জ করা, যে এইটা করবেন অথবা এইটা খাবেন অথবা এইটা খাবেন না। তাছাড়া এটা কোনো বড় ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না। আপনি একটু উষ্ণ পানি ব্যবহার করেন, দেখেন ভালো লাগবে। আমাদের শেষ প্রশ্ন, আমাদের হাতে সময় খুবই কম। তাসলিমা খানম খুলনা থেকে যোগ দিচ্ছেন। আপনার প্রশ্নটি খুবই সংক্ষেপে করুন। আমার এই ইউটেরাসে এটা মোটরের মতো একটা টিউমার ধরা পড়ছিল এই অক্টোবর মাসে। তা কি পরে করলে অপারেশন হলে কি সমস্যা থেকে এটা জানতে চাচ্ছিলাম। ছোট টিউমার ইউটেরাসে থাকলে কোনো চিকিৎসার প্রয়োজন নাই। আপনার যদি এই টিউমারটা শারীরিক কোনো সমস্যা না করে থাকে, মাসিকের কোনো সমস্যা না করে থাকে, তাহলে এইরকম ছোট টিউমার দেখা যাবে যে 30% মহিলাদের যদি আমরা আলট্রাসোনোগ্রাফি করি তাহলে দেখা যাবে ছোট টিউমার আছে, এবং এটা আপনার কোনো ক্ষতি করবে না, জরায়ুরও ক্ষতি করবে না, আপনার শরীরেরও কোনো ক্ষতি করবে না। এগুলো সহনীয় একটা জিনিস, খুবই স্বাভাবিক জিনিস। এটা আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে এটা আছে। এটা নিয়ে আপনার মানে উদ্বিগ্ন হবেন না আপনি এটা নিয়ে। ডক্টর গুলশান আরা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সময় ফুরিয়ে এসেছে। আজকের ফোন ইনে যারা প্রশ্ন করলেন তাদের ধন্যবাদ। শ্রোতাদের এখন ফিরিয়ে নিয়ে যাব লন্ডন স্টুডিওতে শাকিল আনোয়ারের কাছে। শাহনাজ, ধন্যবাদ আপনাকে। এখনকার প্রধান খবর, লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা। ইসরায়েল বলছে হেজবুল্লাহর একটি হামলা তারা প্রতিহত করেছে। অন্যদিকে ইসরায়েলি ট্যাঙ্কে হেজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30, ভারতে সন্ধ্যে 7টায়।
শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.